আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা প্রফেশনাল মিসকন্ডাক্ট এবং প্রকিউরমেন্ট ইথিক্স সম্পর্কে জানব। তাছাড়া সিএফসিসি অর্থাৎ করাপশন, ফ্রডুলেন্ট, কলিউসিভ এবং করেসিভ এই চারটি বিষয় সম্পর্কে ধারণা নিব এবং জেনারেল কোড অফ ইথিক্স সম্পর্কে জানব। অর্থাৎ এই বিষয়গুলো সম্পর্কে আমরা এগিয়ে যাই। দেখি পরবর্তী স্লাইডে কি আছে। তো প্রফেশনাল মিসকন্ডাক্ট এবং প্রকিউরমেন্ট ইথিক্স এই বিষয়ে মূলত পিপিএ 2006-এর সেকশন 64-তে আলোচনা করা হয়েছে এবং পিপিআর 2025-এর রুল নম্বর 149 নম্বর বিধিতে এটা আলোচনা করা হয়েছে। তো কি আছে সেই বিধিগুলোতে আমরা আস্তে আস্তে দেখব। এখানেও একই কথা বলা আছে যে পিপিএ 2006-এর এই 64 নম্বর ধারাতে ডিলস উইথ প্রফেশনাল মিসকন্ডাক্ট এবং অফেন্স এবং রুল নম্বর 149 অফ পিপিআর 2025 ডিলস উইথ প্রফেশনাল মিসকন্ডাক্ট এবং অফেন্স আর শিডিউল 20 অফ পিপিআর 2025 এই শিডিউলেও মূলত এই ইনকর্পোরেট দ্য কোড অফ ইথিক্স ফর পাবলিক প্রকিউরমেন্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আমরা মেইন স্টিপুলেশন অফ সেকশন 64 অফ পিপিআর 2006 অর্থাৎ এই পিপিএ 2006-এর 64 নম্বর ধারায় এখানে মূলত কি বোঝানো হয়েছে সেটা সম্পর্কে একটু ধারণা নিই। এখানে বলা হয়েছে পিই অ্যান্ড টেন্ডারার্স to ensure that no staff or intermediaries engage in corrupt, fraudulent, collusive or coercive practice অর্থাৎ প্রকিউরিং এন্টিটি এবং টেন্ডারার এনারা হচ্ছে এনশিওর করবে যে কোনো স্টাফ এবং এই কাজের সাথে যারা এঙ্গেজ আছে তারা যেন কোনো ধরনের করাপশন, ফ্রডুলেন্ট, কলিউসিভ অর কোরেসিভ প্র্যাকটিসের সাথে জড়িত না থাকে। 2 নম্বরে কি বলা হয়েছে, নো অফিসার অর staff undertakes or attempts to undertake any procurement in contravention of act and or rule অর্থাৎ বলতে কোনো অফিসার কিংবা স্টাফ কোনো ধরনের অ্যাটেম্প্ট নিতে পারবে না যেটা এই অ্যাক্ট এবং রুলের কন্ট্রাভার্সি করে, মানে এটার বিপক্ষে যায়। ওকে, তো ক্রয় করার সময় অবশ্যই অ্যাক্ট এবং রুল মেনে চলতে হবে। আর যদি তারা এটা না মানে তাহলে কি করতে পারি, officer or staff may penalized under government servant discipline and appeal rule 1985 or other service rule for contravention of PPR অর্থাৎ সেই অফিসারকে বা স্টাফকে পেনালাইজড করা যাবে এই গভর্নমেন্ট সার্ভিস শৃঙ্খলা ও আচরণবিধি 1985-র যে রয়েছে বিধান রয়েছে সেটাতে তাদেরকে শাস্তি দেওয়া যাবে। 3 নম্বরে বলা হয়েছে কি, may also be punished under the Prevention of Corruption Act 1947 and Anti-Corruption Commission Act 2004 or the Penal Code বলা হচ্ছে যে তাদেরকে আরও পানিশড মানে তাদেরকে আরও শাস্তি দেওয়া যাবে প্রিভেনশন অফ মানে দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং অ্যান্টি কারাপশন কমিশন আইন দুর্নীতি দমন কমিশন আইন 2004 অনুসারে কিংবা পেনাল কোড অনুসারেও। আর 4 নম্বরে বলা হয়েছে টেন্ডারার্স মে বি ইনএলিজেবল, ডিসকোয়ালিফাইড, ডিবার্ড ফর দি ভায়োলেশন অফ পিপিএ বলতেছে যদি কেউ পিপিএ এটা ভায়োলেশন করে তাহলে টেন্ডারারকে ইনএলিজেবল অক্ষম করে দেওয়া যাবে, ডিসকোয়ালিফাইড করে দেওয়া যাবে কিংবা তাকে কালো তালিকাভুক্ত করা যাবে। তার মানে কি আইন মানতে কিন্তু সবাই বাধ্য, যদি না মানা হয় তাহলে কিন্তু এই অথরিটি আপনাদের বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা নিতে পারবে। এরপরে আমরা দেখব মেইন স্টিপুলেশন অফ রুল 149 অফ পিপিআর 2025 অর্থাৎ বিধি 149-এ কি বলা আছে, স্ট্রিক্ট কমপ্লায়েন্স অফ সেকশন 64 দ্য কোডস অফ প্রকিউরমেন্ট ইথিক্স অ্যান্ড ওয়ার্নিং এগেনস্ট প্রফেশনাল মিসকন্ডাক্ট অর অফেন্স। তাহলে এখানে বলা হচ্ছে যে স্ট্রিক্ট কমপ্লায়েন্স অফ সেকশন 64
the course of procurement ethics and warning against professional misconduct or offense. তাহলে এখানে হচ্ছে এই সেকশন 64 সম্পর্কে বলা হয়েছে, একই সাথে এখানে প্রকিউরমেন্ট ইথিক্স সম্পর্কে বলা হয়েছে এবং ওয়ার্নিং দেওয়া হয়েছে প্রফেশনাল মিসকন্ডাক্ট বা পেশাগত অসদাচরণের বিষয়ে। এরপর 2 নম্বরে কি বলেছে, ডিফাইন্স করাপ্ট, ফ্রডুলেন্ট, কলিউসিভ অ্যান্ড কোয়ারেসিভ প্র্যাকটিস। এখানে করাপশন, ফ্রডুলেন্স, কলিউসিভ এবং কোয়ারেসিভ প্র্যাকটিসের ডেফিনেশন দেওয়া আছে। আর 3 নম্বরে বলা হয়েছে কি, ডিসক্রাইবস অ্যাকশন অ্যান্ড প্রসেস ফর ডিলিং উইথ টেন্ডারার্স ইন্ডালজিং ইন করাপ্ট অর ফ্রডুলেন্ট, কলিউসিভ অ্যান্ড কোয়ারেসিভ প্র্যাকটিস। ডিসক্রাইব এখানে অ্যাকশন দেখানো হয়েছে অ্যান্ড প্রসেস ফর ডিলিং উইথ টেন্ডারার্স, এবং টেন্ডারারদের কীভাবে ডিল করতে হবে যারা এই ধরনের করাপ্ট, ফ্রডুলেন্ট, কলিউসিভ, কোয়ারেসিভ প্র্যাকটিসের সাথে জড়িত, তাদের সাথে, এগুলোও কিন্তু এই বিধিতে বলা হয়েছে। 4 নম্বরে বলা হচ্ছে মেনশনস অফ অ্যাকশন টু অফিসিয়াল অর স্টাফ ফর অফেন্স রিলেটিং টু প্রফেশনাল মিসকন্ডাক্ট। বলা হচ্ছে যারা অফিসিয়াল বা স্টাফ এই ধরনের কাজের সাথে জড়িত, প্রফেশনাল মিসকন্ডাক্টের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে কী ধরনের অ্যাকশন নেওয়া যাবে সেটাও কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তো এর পরবর্তীতে আমরা চলে যাব, আমরা এখন আস্তে আস্তে দেখব করাপ্ট, ফ্রডুলেন্ট, কলিউসিভ এবং কোয়ারেসিভ প্র্যাকটিসটা আসলে কি, এবং সেগুলার ক্লিয়ার কনসেপ্ট আমরা নিব। করাপ্ট প্র্যাকটিস কি? তাহলে করাপ্ট প্র্যাকটিস মিনস অফারিং, অফার করা, গিভিং মানে দেওয়া, অর প্রমিজিং মানে প্রমিস করা, টু গিভ কিছু দেওয়ার, অর রিসিভ কিছু গ্রহণ করার, অর সলিসাইটিং আইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, কিংবা সলিসাইটিং মানে শোষণ করা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি, ডিরেক্টলিও নিতে পারে, ইনডিরেক্টলিও নিতে পারে, টু এনি অফিসার অর এমপ্লয়ি অফ এ প্রকিউরিং এন্টিটি অর আদার পাবলিক অর প্রাইভেট অথরিটি অর ইন্ডিভিজুয়াল এ গ্র্যাচুইটি ইন এনি ফর্ম। বলছে যে কোনো ধরনের সুবিধা নেওয়া আর কি, এক কথায়। হ্যাঁ, প্রকিউরিং এন্টিটির কিংবা অন্য কোনো পাবলিক কিংবা প্রাইভেট অথরিটির থেকে যে কোনো সুবিধা নিয়ে সুবিধা দেওয়া। এমপ্লয়মেন্ট অর এনি আদার থিং অর সার্ভিস অফ ভ্যালু অ্যাজ অ্যান inducement with respect to an act or decision or method followed by a procuring entity in connection with a procurement proceeding or contract execution. The contract execution কিংবা procurement proceeding এর সময় এই যে আপনার প্রকিউরিং এন্টিটি এবং টেন্ডারার এদের মধ্যে যদি কোনো ধরনের এই অফারিং হয়, গিভিং অর প্রমিজিং হয়, যে আমি আপনাকে এইটা দেব, আপনি আমাকে এইটা দিবেন, এই ধরনের সুবিধা দিবেন, ইত্যাদি ইত্যাদি, এটা হচ্ছে করাপ্ট প্র্যাকটিস। ওকে, এখানে দেখেন একটা করাপ্ট প্র্যাকটিসের এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলটা, প্রথম এক্সাম্পল এটা একটু পড়ি, এটা পরবর্তী এক্সাম্পলগুলো পড়বো না। আর ইফ এ পারসন অর এনি মেম্বার অফ এ স্টাফ অর এনি আদার ইন্টারমিডিয়েটারিজ ওয়ার্কিং অন হিজ অর হার বিহাফ give or promise to give either directly or indirectly to any officer or member of staff of a procuring entity or other public or private authority or individual a gratification in any form, employment on any other thing, উপরের কথাগুলোই বলছে, procuring entity connection with a officer, এই যে বলছে procurement proceeding or contract execution, such person যিনি এই ধরনের কাজের সাথে, করাপ্ট প্র্যাকটিসের সাথে জড়িত থাকবে, সাচ পারসন অ্যান্ড দ্য কনসার্নড অফিসার, ওই ব্যক্তি এবং কনসার্নড অফিসার শ্যাল বি ডিমড টু হ্যাভ এঙ্গেজ ইন করাপ্ট প্র্যাকটিস, ধরে নিয়ে হবে তারা করাপ্ট প্র্যাকটিসের সাথে জড়িত, অ্যান্ড উইল বি পানিশেবল, এবং তারা শাস্তিযোগ্য হবে আন্ডার এনি অফ দি রিলিভেন্ট সেকশন অফ দি পেনাল কোড, পেনাল কোডের যে কোনো ধারা। অর্থাৎ এই যে আপনার গিভ অ্যান্ড টেক, তো এটা হচ্ছে ঘুষ সাধারণত বলা হয়, এটা সেকশন পেনাল কোডের সেকশন 161 থেকে 171 ভিতরে রয়েছে। এই যে কোনো ধারা তাদের প্রতি অ্যাপ্লিকেবল হবে। or under the relevant section of the Prevention of Corruption Act
1947 অ্যান্ড অ্যান্টি করাপশন কমিশন অ্যাক্ট 2004। অর্থাৎ পেনাল কোডের 161 থেকে 171 এর সাথে এই দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর যে কোনো ধারা তাদের উপরে অ্যাপ্লিকেবল হবে। ফ্রডুলেন্ট প্র্যাকটিসটা কি? ফ্রডুলেন্ট প্র্যাকটিস means the mispresentation or omission of facts in order to influence a decision to be taken in a procurement proceeding or contract execution or fundamental breach of contract condition। অর্থাৎ হচ্ছে আপনার বলা হচ্ছে যে মিসপ্রেজেন্টেশন, অর্থাৎ প্রেজেন্টেশন যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে না করে, অর অমিশন অফ ফ্যাক্ট, অর্থাৎ কোনো সত্য জিনিসটাকে দূরীভূত করে মিথ্যার আশ্রয় নিয়ে, ইন অর্ডার টু ইনফ্লুয়েন্স এ ডিসিশন, মানে মিথ্যার আশ্রয় নিল আবার যেটা যেভাবে দেওয়ার কথা ছিল সেটা সেভাবে না দেওয়া, অর্থাৎ জালিয়াতি বলা যেতে পারে। এই জালিয়াতি যদি কেউ করে থাকে এবং এই জালিয়াতি যদি আপনার কোনো ডিসিশনের ইনফ্লুয়েন্সে ব্যবহৃত হয় এই প্রকিউরমেন্ট প্রসিডিংয়ে, তাহলে এটাকে বলা হবে ফ্রডুলেন্ট প্র্যাকটিস। এখানে যেমন হতে পারে কোনো ব্যক্তির অভিজ্ঞতা সনদ চাওয়া হয়েছে, সে যেন এই কাজে অভিজ্ঞ হয়ে থাকে, কিন্তু দেখা যাচ্ছে সে ওই কাজের অভিজ্ঞতা না, কিন্তু একটা ভুয়া কাগজ তৈরি করে সেটা সাবমিট করলো টেন্ডার ডকুমেন্টে, তাহলে কিন্তু এটা ওই ব্যক্তি ফ্রডুলেন্ট প্র্যাকটিস করলো। এবং ফ্রডুলেন্ট প্র্যাকটিস করলে কি হবে এটা দেখেন পরবর্তীতে বলা হয়েছে যে ফ্রডুলেন্ট প্র্যাকটিসের সাথে যারা জড়িত থাকবে, such officer or member of staff or person will be deemed to have committed an offence and be punishable under the relevant section of the penal code। তাহলে এরকম কোনো পেনাল কোডের এই 465 থেকে 489-তে যারা এই ফ্রডুলেন্ট প্র্যাকটিস করবে তাদের সাজা সম্পর্কে বলা হয়েছে। এই পেনাল কোড অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা করা যাবে এবং তারা শাস্তিযোগ্য অপরাধে দুষ্ট হবে। এরপর রয়েছে কলিউসিভ প্র্যাকটিস। আচ্ছা, কলিউসিভ শব্দটা কিন্তু আপনাদের কাছে একটু হতে পারে, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ষড়যন্ত্র বলতে পারেন। আচ্ছা, আপনাদেরকে একটু দেখাই এটার মানে কি, এটা আমি বের করে রেখেছিলাম আপনাদের সুবিধার্থে। কলিউসিভ, তাই না? কলিউসিভ মানে হচ্ছে গোপন বা প্রতারণামূলক চুক্তি বা ষড়যন্ত্রের সাথে জড়িত। এটি এমন একটি অবস্থা বোঝায় যখন দুই বা ততোধিক পক্ষ একটি সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য গোপনে একে অপরের সাথে সহযোগিতা করে, যেমন বাজার প্রতিযোগিতা সীমিত করার জন্য দাম বাড়ানো। তাহলে আপনারা বুঝতে পারছেন কলিউসিভ মানে হচ্ছে গোপন, অবৈধ বা প্রতারণামূলক চুক্তি বা ষড়যন্ত্রের সাথে জড়িত এরকম কোনো কিছু। তাহলে এখানে ইংলিশে আমরা দেখি, ইংলিশে কি বলেছে? কলিউসিভ প্র্যাকটিস মিনস এ স্কিম অর অ্যারেঞ্জমেন্ট বিটুইন টু অর মোর পারসন। ওই যে একই কথা বলতেছে, এটা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে একটা ষড়যন্ত্র, অ্যারেঞ্জমেন্ট উইথ অর উইদাউট দ্য নলেজ অফ দি প্রকিউরিং এন্টিটি, যেটা প্রকিউরিং এন্টিটির নলেজে থাকতেও পারে নাও থাকতে পারে। দ্যাট ইজ ডিজাইনড টু arbitrarily reduce the number of tenders submitted or fix tender price at artificial। বলতেছে যেটা কি কি কাজে এখানে ব্যবহৃত হতে পারে, দেখা গেলো যতগুলো টেন্ডার সাবমিট হওয়ার কথা ছিল ততগুলো টেন্ডার সাবমিট হলো না, কিংবা ফিক্স টেন্ডার প্রাইস অ্যাট আর্টিফিশিয়াল, বলতেছে আর্টিফিশিয়ালি একটা টেন্ডার প্রাইসকে ফিক্স করে দিল, আলোচনা করে যে আমরা সবাই এই দামের মধ্যেই টেন্ডার সাবমিট করব। এই যে এটা কিন্তু ষড়যন্ত্র। এগুলো প্রকৃত দাম যেটা, এটা কিন্তু আসতেছে না, এটা টেন্ডারাররা তারা নিজেদের মধ্যে আলোচনা করে ষড়যন্ত্র করে একটা নির্দিষ্ট দাম ফিক্স করে ফেলাচ্ছে। নন কম্পিটিটিভ লেভেলস, অর্থাৎ তাদের ভিতরে কোনো কম্পিটিশন বা প্রতিযোগিতাই হচ্ছে না। দেয়ার বাই ডিনাইং এ প্রকিউরিং এন্টিটি দ্য বেনিফিটস অফ কম্পিটিটিভ প্রাইস অ্যারাইজিং ফ্রম জেনুইন অ্যান্ড ওপেন কম্পিটিশন। নর্মালি জেনুইন এবং ওপেন কম্পিটিশনে
যে ধরনের অ্যারাইজ হতো এই কলিউসিভ প্র্যাকটিসের কারণে, ষড়যন্ত্রমূলক এই প্র্যাকটিসের কারণে কিন্তু ওই মানে দামটা পাওয়া যাবে না। তাহলে এখানে উদাহরণ বলা আছে কি, উদাহরণে এটা দেয়া নাই, এটাও একই রকমভাবে এটা শাস্তিযোগ্য অপরাধ এবং পেনাল কোডের অ্যাকশনগুলো এদের প্রতিও নেওয়া যাবে। এরপর রয়েছে কোয়ার্সিভ প্র্যাকটিস। কোয়ার্সিভ প্র্যাকটিস মিন্স হার্মিং or threatening to harm directly or indirectly person in their property to influence a decision. তাই কি এটা কোয়ার্সিভ মানে হচ্ছে এক কথায় থ্রেট দেওয়া, হুমকি দেওয়া, হুমকি। হ্যাঁ, আপনাদের এখানেও ইয়েটা দেখিয়ে দিই। এটার মানে হচ্ছে কোয়ার্সিভ মানে হচ্ছে কি, কোয়ার্সিভ মানে হচ্ছে জবরদস্তিমূলক, বাধ্যতামূলক বা বল প্রয়োগকারী। এর অর্থ হলো কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করতে বাধ্য করা, যার জন্য বল প্রয়োগ, হুমকি বা অন্য কোনো ধরনের চাপের ব্যবহার করা হয়। যেমন কাউকে কিছু স্বাক্ষর করতে বাধ্য করার জন্য হুমকি দেওয়া বা তাদের ব্যক্তিগত তথ্য ফাঁস করার ভয় দেখানো। অর্থাৎ এখানে হচ্ছে বাধ্যতামূলক বা বল প্রয়োগ করা আর কি, এক কথায় হুমকি দেওয়া। এটাই হচ্ছে কোয়ার্সিভ প্র্যাকটিস। তো আশা করি এই কোয়ার্সিভ প্র্যাকটিসও বুঝতে পেরেছেন যে কোনো টেন্ডার সাবমিটের ক্ষেত্রে এরকম হতে পারে, বল প্রয়োগ করা বা হুমকি দেওয়া, এই টাইপের যারা জড়িত থাকবে এবং তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য যদি কেউ এই ধরনের কাজ করে তাহলে সেটা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ হবে। তাহলে কোয়ার্সিভ প্র্যাকটিসের এক্সাম্পল এখানে দেওয়া আছে। এখানেও একই রকমভাবে আগেরগুলোর মতো এখানে বলা আছে যে এই ধরনের কাজ যদি কেউ করে থাকে তাহলে এটা একটা অফেন্স হবে এবং উইথিন দ্য মিনিং অফ সেকশন 503, অর্থাৎ সেকশন 503 পেনাল কোডের 503 অ্যান্ড উইল বি পানিশেবল আন্ডার সেকশন 506 দি পেনাল কোড। তাহলে পেনাল কোডের এই 503 এবং 506 অনুযায়ী ওনাকে শাস্তির আওতায় আনা যাবে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আপনারা যদি কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলে নিয়মিত এই ধরনের শিক্ষামূলক ভিডিও আপলোড করা হয়। আশা করি আপনারা এখান থেকে ভালো ধরনের কোনো আউটপুট পাবেন। তো